সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা সব্যসাচী লেখক, কবি, উপন্যাসিক এবং নাট্য রচয়িতা এবং বাংলাদেশের স্বনামধন্য বুদ্ধিজীবী সৈয়দ শামসুল হক সম্পর্কে কথা শুনব। প্রধানত সৈয়দ হকের জীবন ও সাহিত্যকর্ম নিয়েই মূলত আমরা কথা শুনব। আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন নাট্য ব্যক্তিত্ব, বাংলাদেশের আরেক কীর্তিমান পুরুষ এবং 21শে পদকপ্রাপ্ত অভিনেতা শ্রদ্ধেয় জামাল উদ্দিন হোসেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার ডান দিকে আছেন শ্যামন্তী ওয়াহেদ, এই সময়ে সবচেয়ে সচল এবং বলা যায় বিরামহীনভাবে তিনি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছেন, নাটকে, কবিতায়, আবৃত্তিতে, নৃত্যে, বিভিন্ন পর্বে। শ্যামন্তী, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তো জামাল ভাই, আমরা সৈয়দ হকের এর আগের পর্বে কিছুটা আপনার কাছ থেকে জানলাম তার সাহিত্যকর্ম সম্পর্কে, তার কবিতা সম্পর্কে এবং সর্বশেষ আমরা জানছিলাম তার নাটক সম্পর্কে। তিনি মৌলিক নাটক লিখেছেন অনেকগুলো, আমাদেরকে আপনি একটু একটু ধারণা দিতে পারেন। এবং আমার মনে হয় তিনি ঐতিহাসিক নাটকও লিখেছেন এবং তিনি বিদেশি নাটকেরও অনুবাদ করেছেন। তার নাটক সম্পর্কে প্রথমে আমাদেরকে একটু বলুন, তারপরে তার সাহিত্যকর্মের আরো দু একটি বিষয় আমরা একটু আপনার কাছ থেকে জানব। হ্যাঁ, আমরা আগের পর্বে কিছুটা আলোচনা করেছি। জি। সৈয়দ হক প্রায় 15টির মতো নাটক রচনা করেছেন, মূলত কাব্য নাটক, জি। গদ্যেও নাটক রচনা করেছেন এবং তিনি অনুবাদ করেছেন 5টি নাটক। তার মধ্যে শেক্সপিয়ার অনুবাদ করেছেন 4টি। আচ্ছা। আরেকটি নাটক তিনি অনুবাদ করেছেন, সেটা হচ্ছে ইবসেনের পিয়াজেন্ট। ইবসেনের। হ্যাঁ, এবং শেক্সপিয়ারে তিনি অনুবাদ করেছেন ম্যাকবেথ, টেম্পেস্ট, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা এবং সব শেষে তার রোগশয্যায় শুয়ে লন্ডনের মার্সডেন হসপিটালে এবং ঢাকার ইউনাইটেড হসপিটালে হ্যামলেট। তার মৌলিক নাটকের যে মান, যে অসাধারণ শৈলী, তার অনুবাদ নাটকও তার চেয়ে কম নয়। মানে শুধু আমি না, অনেকেই মনে করেন যে শেক্সপিয়ারের যে অনুবাদ তিনি করেছেন তা এ যাবৎ পর্যন্ত বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ অনুবাদ। তিনি মৌলিক নাটক লিখেছেন অনেকগুলি। পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, ঈর্ষা, তোরা সব জয়ধ্বনি কর, মুখোশ ইত্যাদি। আমরা গত পর্বে ঈর্ষা নাটক নিয়ে কিছু আলোচনা করেছি। সেখানে 3টি চরিত্র এবং 7টি দীর্ঘ সংলাপ নিয়ে তিনি একটি সম্পূর্ণ নাটক রচনা করেছেন এবং বলাই বাহুল্য কাব্যে। একটি ত্রিভুজ প্রেমের কাহিনী প্রথমে শুনতে সাধারণ মনে হবে, কিন্তু এই সাধারণ ত্রিভুজ প্রেমের কাহিনীকে তিনি অসাধারণ পর্যায়ে নিয়ে গেছেন। মানব মানবীর যে জটিল সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিরহ, ঈর্ষা, ক্রোধ ইত্যাদি নিয়ে তিনি যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন তা অসাধারণ।
তবে তার প্রথম মৌলিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ। সৈয়দ হক 50 দশকের অন্যান্য লেখকদের মতো তার প্রথম দিককার রচনায় অন্তর্মুখী ছিলেন এবং তিনি নান্দনিকতা নিয়েই তার দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। কিন্তু পরে বাংলাদেশের বা তৎকালীন পূর্ববঙ্গের যে সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি, তার প্রতি আরো বেশি সজাগ হন এবং তার কবিতায় এবং উপন্যাসে আমরা দেখেছি পরবর্তীতে কিভাবে রাজনীতি এবং সমাজ পরিস্থিতি উঠে এসেছে, তেমনি তার নাটকেও। তিনি নিজেই বলেছেন যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পরে বাংলাদেশে যে নবনাট্য আন্দোলন শুরু হয়, তার জোয়ার তাকে ভাসিয়ে নিয়ে গেছে। এবং তার প্রথম নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ নিয়ে। এবং তিনি পায়ের আওয়াজ পাওয়া যায় লিখতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন যে নাটক শুধু পড়ার সাহিত্য নয়, অভিনয় করার, সংলাপ বলার। যে সংলাপ তিনি রচনা করবেন তা অভিনয়যোগী হতে হবে এবং মানুষের মুখের কথার মতো হতে হবে। এবং সেই কারণে তিনি চরিত্র অনুযায়ী তিনি ভাষা চয়ন করছেন। আমরা আগেই বলেছি যে সৈয়দ হক যখন কোনো কিছু রচনা করতেন তিনি অনেক ভেবেচিন্তে নিজেকে প্রস্তুত করে তারপরে রচনায় হাত দিতেন, তাৎক্ষণিক অনুপ্রেরণায় কোনো কিছু লিখতেন না। তো ঈর্ষা তিনটি নাগরিক চরিত্রের নাটক, নাগরিক পাত্রপাত্রী নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় লোকজ মানুষের কাহিনী, এবং সেই জন্য ঈর্ষায় যেমন তিনি প্রমিত বাংলা ব্যবহার করেছেন, পায়ের আওয়াজ পাওয়া যায় তিনি একদম মানুষের মুখের ভাষা, মানুষের এবং প্রান্তিক বাংলার মানুষের ভাষা ব্যবহার করেছেন, লোকজ ভাষা ব্যবহার করেছেন। এবং সেই লোকজ ভাষা কি তীব্র এবং বাংময় হয়ে উঠেছে তার কলমের আগায়। ঠিক তেমনি নুরুল দিনের সারা জীবন তিনি 200-250 বছর আগের সেই ব্রিটিশ বিরোধী বিপ্লবের কথা যখন লিখছেন, রংপুরের নুরুল দিনের কথা, তখন রংপুরের স্থানীয় ভাষা ব্যবহার করেছেন। আমি পায়ের আওয়াজ পাওয়া যায় থেকে একটি সংলাপ পড়ে শোনাতে চাই, তাতে বোঝা যাবে তিনি লোকজ ভাষাকে কি অসাধারণ দক্ষতায় ব্যবহার করেছেন। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধের কাহিনী। একটি গ্রাম্য মাতবর, তিনি তার ব্যক্তিগত স্বার্থে পাকিস্তানি সৈন্যবাহিনীর দালালি করেছেন এবং তাদের হাতে বহু মানুষকে এবং বহু নারীকে তুলে দিয়েছেন। শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি হয় যে তার নিজের কিশোরী কন্যাকে পাকিস্তানি এক অফিসারের হাতে তুলে দিতে হয় এবং তার কন্যা ধর্ষিত হয় সেই অফিসার দ্বারা। স্বাধীনতার পর সেই কিশোরী কন্যা বাবাকে প্রশ্ন করে, সে কন্যার ভাষায় সংলাপে, আল্লাহ তাআলার নাম যদি দয়াময়, যদি তিনি সত্যই পারেন দিতে বান্দারে নির্ভয়, যদি সত্যই সকল শক্তি তারই হাতে হয়, যদি সত্যই সকল বিষ তারই নামে ক্ষয়, তো কোথায় সে দয়াময় আসিলেন, কোথায় 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 নির্ভয় দাতা আসিলেন, কোথায় কোথায়, যখন আমার ঘরে কাল সাপ উইঠা আসছিল, যখন আমার দেহে কাল সাপ জড়ায় ধরছিল, যখন আমার বুকে কাল সাপ দংশাইছিল, বলেন জবাব দেন কোথায় কোথায়। এই যে সংক্ষুব্ধতা, যে মেয়েটির করুণ পরিণতি, তারপরে সৈয়দ হক তিনি কিভাবে এই জিনিসগুলো উপলব্ধি করতেন? আপনি তো ওনার আমি যতদূর জানি যে আপনার সঙ্গে তার অনেক স্মৃতি আছে, অনেক বহুমাত্রিক দিকের তার স্মৃতি আছে। তিনি একজন শৌখিন মানুষ হয়ে সুশিক্ষিত এবং তার একটা আলিশান ভাব ছিল সবসময়, যেটা আমরা দেখতাম। এই লোক কি করে সাধারণ মানুষের, একদম প্রান্তিক মানুষের মনের কথাকে উনি তুলে নিয়ে আসতেন
এটাকে আপনি কি চোখে দেখেন? এক তো হচ্ছে তার বহুমুখী প্রতিভা। জি রবীন্দ্রনাথের পর বুদ্ধদেব বসু ছাড়া এমন বহুমুখী প্রতিভার সাহিত্যিক মানে বাংলা ভাষায় আসেনি। আসেনি। দ্বিতীয়ত হচ্ছে তার অত্যন্ত আধুনিক মন। জি হুম। তিনি শুধু সমসাময়িক ছিলেন না, তিনি আধুনিক ছিলেন। এবং ডক্টর সিরাজুল ইসলাম খুব সুন্দর একটা কথা বলেছেন যে সমসাময়িক হওয়া সহজ, কিন্তু আধুনিক হওয়া সহজ নয়। এবং আধুনিক সে যে সমসাময়িককে অতিক্রম অতিক্রম করতে পারে, করেই, হ্যাঁ। হ্যাঁ, এবং ক্রমাগত অতিক্রম করতে পারে। তো- তো তিনি সেই ক্রমাগত সমসাময়িকতাকে অতিক্রম করতেন, নিজেকে অতিক্রম করতেন, এবং তিনি মানুষের সঙ্গে মিশতেন, তাদের ভাষা বুঝতেন। জি তিনি রংপুরে কুড়িগ্রামে জন্মেছেন, তিনি বম্বে গেছেন, ঢাকায় বাস করেছেন, তিনি লন্ডনে বসবাস করেছেন, তারপরেও তিনি কিন্তু কুড়িগ্রামেরই ছিলেন, এই- সেই রংপুরেরই ছিলেন, হুম, হুম, তার কল্পিত সেই জলেশ্বরী নগরেই ছিলেন। হুম। এবং আমরা দেখি যে তার একদম শেষ পর্যায়ে তার অন্তিম ইচ্ছাও ছিল যে তাকে যেন সেখানেই তাকে হ্যাঁ, এবং সেখানেই তাকে সমাহিত কবর করা দেওয়া হয় হয়েছে, এবং সেখানেই সমাহিত করা হয়েছে। এবং তিনি তিনি মাইকেল মধুসূদন দত্তের খুব ভক্ত ছিলেন, এবং মাইকেলের অনুসরণে তিনি একটি এপিটাফ লিখেছিলেন, এবং সেই এপিটাফে তিনি এই ইচ্ছা প্রকাশ করেছেন যে বাংলার শিলা মাটিতে তার পদচ্ছাপ যেন থাকে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মহান ভাষা আন্দোলন, এই বিষয়ের উপরে, এই বিষয়কে উপাত্ত করে অনেকেই নাটক রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন, উপন্যাস লিখেছেন। কিন্তু সৈয়দ হক যে নাটকগুলো রচনা করেছেন, আপনি যে পায়ের আওয়াজ এটার কথা বললেন, তারপরে তোরা সব জয়ধ্বনি কর, এই এরপর নাটকটি মুখোশ। সম্পর্ক, হ্যাঁ মুখোশ, হ্যাঁ, তারপরে এই নাটকটি সম্পর্কে একটু ধারণা 1 মিনিটের দিতে পারেন দর্শকদের উদ্দেশ্যে, যে তোরা সব জয়ধ্বনি কর, এই নাটকটিও তো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বা ওই পটভূমির হ্যাঁ। উপরেই। তোরা সব জয়ধ্বনি কর হচ্ছে বাঙালির মুক্তিযোদ্ধা হয়ে ওঠার চিরন্তন কাহিনী। পায়ের আওয়াজ, দুঃখিত, তোরা সব জয়ধ্বনি কর নাটকের যে কেন্দ্রীয় চরিত্র, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। আচ্ছা, সে জন্মেছে বর্ধমানে দেশ বিভাগের আগে। হ্যাঁ হ্যাঁ দেশ বিভাগের পর তার পুরো পরিবার ঢাকায় চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ঢাকায় সে বড় হয়েছে, তার লেখাপড়া ঢাকাতে, এবং তারপর সে জীবনের নিয়মে বিয়ে করেছে, তার 2টি বাচ্চা আছে, এবং সে চাকরি করে, নিম্ন মধ্যবিত্ত একটি পরিবার। জি 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের পর সে আশঙ্কা করে যে দেশে একটা বড় আন্দোলন তৈরি হচ্ছে এবং ঢাকা শহরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, হুম, এবং সে তার বউ বাচ্চাকে পাঠিয়ে দেয় গ্রামে। জাফরগঞ্জে, তার শ্বশুরবাড়িতে, আচ্ছা, আরিচার কাছে একটি গ্রাম, এবং সে একাই ছিল ঢাকা শহরে, নিরীহ ভীত প্রকৃতির একজন মানুষ। 25শে মার্চে অপারেশন সার্চ লাইটের পর, যেদিন, যে রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা শহরে মেসাকার নির্বিচারে করে দিল। হত্যা করে, সে তার 1-2 দিন পরে ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছিল জাফরগঞ্জে তার স্ত্রী ছেলে মেয়ের কাছে। মিরপুর ব্রিজে তাকে গ্রেপ্তার করা হয়, তাকে সার্চ করা হয়। সার্চ করে তার পকেটে একটি খবরের কাগজে কাটিং পাওয়া যায়, যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতার 4টি লাইন, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন রে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, এই লেখাটি ছাপা হয়েছে ওই ওই খবরের কাগজের প্রথম পৃষ্ঠায়। তো তাকে যখন জিজ্ঞেস করে যে তোমার নাম কি, সে যখন বলে যে আমার নাম কাজী নজরুল ইসলাম, তখন পাকিস্তানি সৈরা মনে করে যে এই কাজী নজরুল ইসলাম, এবং কবিতা তারই লেখা, এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং বিভিন্নভাবে তাকে নিপীড়ন করা হয়, তাকে দিয়ে স্বীকার করানোর জন্য যে সেই কবি কাজী নজরুল ইসলাম। তারপর বলা হয় যে আপনি একটি বিবৃতিতে সই করেন মুক্তি যুদ্ধের বিপক্ষে,
পাকিস্তানিদের পক্ষে ইত্যাদি ইত্যাদি, পরে তাকে একটা কবিতা লিখতে বলা হয় ইত্যাদি ইত্যাদি। তো ওই ক্রমাগত নির্যাতনের ধাপে ধাপে নির্যাতন যত বাড়ছে, এই নিরীহ ভীত একজন ছাপোষা মানুষ, তার কিন্তু ভয় কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, হ্যাঁ। এবং একসময় সে ভয়কে জয় করে এবং শেষ দৃশ্যে তাকে গুলি করা হয়, এবং গুলি খেয়ে যখন সে মারা যাচ্ছে, সে শেষে হাতটা মুষ্টিবদ্ধ হাতটা উপরে তুলে জয় বাংলা বলে মারা যায়। অর্থাৎ তার মৃত্যুর ভেতর দিয়ে, তার রক্তের ভেতর দিয়ে মুক্তিযোদ্ধার জন্ম হয়। অসাধারণ, অসাধারণ। আমরা এই যে আমাদের গ্রামের হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মানুষ, দরিদ্র মানুষ, তারা যে মুক্তিযুদ্ধে মানে যোগদান করেছিল এই অত্যাচারের কারণে, নিপীড়নের কারণে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অজানা এবং খুব রহস্যময় অজানা আমরা অনেক কিছু জানলাম। আমরা একটি ব্রেক নিব, তারপরে আবার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সৈয়দ শামসুল হক জীবন ও সাহিত্যকর্ম এই বিষয়ের উপরে কথা বলছেন শ্রদ্ধেয় জামাল উদ্দিন হোসেন। একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও আসছি, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমাদের আজকের বিষয় সৈয়দ শামসুল হক জীবন ও সাহিত্যকর্ম। আমরা কথা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অভিনেতা, নাট্যজন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেনের কাছ থেকে সৈয়দ হকের মানে বৈচিত্র্যপূর্ণ জীবনের বিভিন্ন দিকের কিছু কিছু ছোট্ট ছোট্ট চিরকুট আকারে কথা শুনছিলাম। আমরা শুনছিলাম ওনার নাটক নিয়ে, যে উনি কিভাবে এই নাটকগুলো রচনা করলেন এবং সেই নাটকগুলো সবার কাছে গ্রহণীয় হলো। সবাই এমনভাবে আত্মস্থ করলেন যে আমাদের প্রান্তিক মানুষগুলোর কথা তিনি অবলীলায় স্বাভাবিক সাবলীলভাবে তিনি ব্যক্ত করলেন এবং মন্ত্রমুগ্ধের মতো মানুষ সেটা দেখে শুনে। আপনি বলছিলেন। হ্যাঁ, আমি একটু আগে পায়ের আওয়াজ পাওয়া যায় একটি সংলাপ পড়ছিলাম। তার আরেকটি অসাধারণ রচনা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। প্রায় 250 বছর আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিনের উত্থান এবং তার মৃত্যু, বীরের মতো মৃত্যু। নুরুল দিন রংপুরের বাসিন্দা ছিলেন, রংপুরের ভাষায় কথা বলতেন, কাজী নুরুল দিনের সারা জীবনের সংলাপ রংপুরের ভাষায় রচিত। এবং আমি যা বলছিলাম যে লোকজ ভাষায় কি অসাধারণ সংলাপ তিনি রচনা করতে পারেন, কি তীব্র, কি শক্তিশালী, তার একটি ধারণা আমি দিতে চাই। নুরুল দিন তার বন্ধু আব্বাসকে উদ্দেশ্য করে বলছেন, কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন একদিন দেখিল নুরুল দিন পড়িয়াছে, বাপ তো নয়, মুখ দিয়া রক্ত উঠি বলদ পড়িয়াছে, মানুষ নয়। অর্থাৎ নুরুল দিনের বাবা অত্যন্ত দরিদ্র চাষি, বলদ কেনার পয়সা নাই, বলদ মারা গেছে, তখন নিজেই হাল টানছেন এবং সে হাল টানতে টানতে মুখে রক্ত উঠে পড়ে গেছে। সেই স্মৃতি নুরুল দিনকে তাড়না করে এবং বলছে, উঠিল চিৎকার করি একবার নুরুল, তখন নুরুল দিন শুনিল, তখন সে শুনিবারে পায় নিজেরও গলার স্বর বদলিয়া গেছে তার গরুর হাম্বায়। আব্বাস নিকটে আয়, আমার মাথায় এই ঠাই হাত দিয়া দেখ একবার, ফলার মতো শিং গজায় গজায়, আমার জানুতে দেখ বলবান পেশি আসি যায়, আমার শরীরে দেখ শক্তির তরঙ্গ লাফায়, যায় এই ছুটি যায়, ডাক ভাঙি যায়, পশু নয় মানুষের কণ্ঠের ভাষায়, জাগবাহে কণ্ঠে সবাই। অসাধারণ। তাহলে আমরা সৈয়দ হক আমরা শুনছিলাম যে তার বহুমাত্রিক
তার মননের কথা। তিনি নাটকের মধ্যে কি অসাধারণ কাব্যময়তা তিনি এখানে দিয়েছেন, আপনি পড়লেন, আমরা শুনলাম, এবং মনে হলো যে এটি একটি কবিতাই আপনি আমাদেরকে শোনাচ্ছেন। আমরা তার কবিতা সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছ থেকে, কারণ আপনার ভিতরেও বহুমুখী প্রতিভা আছে, আপনি যথেষ্ট পড়াশোনা করেন। কবিতা তো হচ্ছে একজন কবির ভেতরের যে মর্মটা তিনি বিন্দু বিন্দু করে পাঠকের সামনে দেন। সৈয়দ হক সেরকম একজন কবি ছিলেন, আধুনিক কবি পুরো মাত্রায়, এবং খুব বড় মাপের কবি ছিলেন। তার কবিতা সম্পর্কে আমাদের একটু ধারণা দিন। তিনি কবিতায় রোমান্টিকতা নিয়ে এসেছেন, দেশাত্মবোধ আছে তার কবিতায়, মুক্তিযুদ্ধ আছে, বিরহ আছে, দ্রোহ আছে, সবকিছুই আছে কবিতায়। একটু আমাদেরকে একটু ধারণা দিন। আসলে তার কবিতা সম্পর্কে বিশদ আলোচনা করাটা আমার জন্য খুব ঠিক হবে না, কারণ আমি কবিও নই বা সাহিত্য কিন্তু আপনি তো বিশ্লেষকও নই। খুব ভালো, হ্যাঁ, তবে খুব আমি ভালো যতটুকু কিন্তু তার কবিতা পড়েন আপনি। পড়েছি, হ্যাঁ, জি, যে আমি যে বলেছিলাম যে প্রথম থেকে তার রচনায় অন্তর্মুখিতা ছিল, জি, নান্দনিকতা নিয়ে তিনি বেশি ব্যস্ত ছিলেন। ক্রমে তার কবিতায় দেশ, সমাজ, রাজনীতি এগুলো উঠে এসেছে। সেই তার বৈশাখে রচিত পংক্তিমালা একটি বড় কবিতা, একটি কবিতা, বৃহৎ কবিতা, এবং সেই কবিতায় তার নিজের জীবন, তার আশেপাশের জীবন, তার সমাজ, তার রাজনীতি সবই উঠে এসেছে। ঐতিহ্য। হ্যাঁ, এবং এই কবিতাটি এটা 1969 গণ আন্দোলনের কাছাকাছি সময়ে রচিত। তার উপন্যাসে যেমন ধরেন, তার উপন্যাসে খেলারাম খেলে যা 69 দিকে রচিত, সেখানেও কিন্তু রাজনীতি উঠে এসছে, 6 দফা উঠে এসেছে। এরপরে স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে তিনি লিখেছেন নীল দংশন, তারপর নিষিদ্ধ লোবান, এগুলো তো, হ্যাঁ, তোমার সম্রাট ও বিদ্রোহীগণ, এগুলো তো মুক্তিযুদ্ধ নিয়েই। হ্যাঁ, কাজী তার কবিতা, উপন্যাস সব কিছুতেই তা দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা আমরা বারবার প্রত্যক্ষ করেছি, এবং যথেষ্ট প্রেম এবং রোমান্টিকতা তার কবিতায় ছিল। এবং তার কবিতাতেও তিনি কিন্তু প্রমিত বাংলা যেমন ব্যবহার করছেন, তেমনি লোকজ ভাষাও ব্যবহার করছেন প্রচুর প্রচুর প্রচুর, মানে ভাষার যে অলংকরণ তিনি দিয়েছেন বিভিন্ন ভাবে। আমরা শ্যামন্তীর দিকে একটু নিবদ্ধ হচ্ছি এজন্য, শ্যামন্তী একজন, আমি যদ্দূর দেখেছি আর কি, একজন শ্রেষ্ঠ আবৃত্তিকারের মধ্যে একজন পড়ে। শ্যামন্তীর এই প্রতিভা, শ্যামন্তী এর আগে আমাদেরকে বলেছে যে তিনি আবৃত্তি করেন নিছক মনের টানে, এবং কবিকে তিনি ভালোবাসেন, কবিতাকে ভালোবাসেন। সেজন্য আজকে আমরা সৈয়দ হকের 2-4টি লাইন শুনবো তোমার কাছ থেকে। আমরা লোকজ ভাষার প্রয়োগের কথা বলছিলাম সৈয়দ হকের কবিতাতে। পরাণের গহীন ভিতর থেকে একটি অংশ পড়ছি। আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায়, মনে হইল এ কোন পাখির দাসে গিয়া পড়লাম, এ কোন নদীর বুকে এতগুলা নায়ের বাদাম, এত যে অসীন বৃক্ষ এতদিন আসিল কোথায়। আমার সর্বাঙ্গে দেখি পাখিদের রতির পালক, নায়ের ভিতর থিকা ডাক দেয় আমারে ভুবন, আমার শরীরে যেন শুরু হয় বৃক্ষের রোপণ। আসলে ভাষাই হইল একমাত্র ভাবের পালক, তাই আমি অন্যখানে বহুদিন ছিলাম যদিও, যেদিন আমারে তুমি ডাক দিলা নিরালা দুফর, চক্ষের পলকে গেল পাল্টায়া পুরানা সে ঘর। তার সাথে এত কাল আসিল যে ভাবের সাথীও, এখন আমার ঠোঁটে শুনি আমি অন্য এক স্বর, ভাষায় আপন করে আর সেই ভাষা করে পর। অসাধারণ শ্যামন্তী, অনেক অনেক ধন্যবাদ। সৈয়দ হকের আরো অনেক কবিতা আছে, কিন্তু ওই যে প্রমিত বাংলার কবিতার কথা আমরা শুনলাম, এবং তুমি আমাদেরকে ওনার এই কবিতাটি শোনালে,
তুমি কবিতা তো অনেক আবৃত্তি করো, কোন ধরনের কবিতা তোমার কাছে সবচেয়ে তোমাকে টানে কিংবা তোমার কাছে ভালো লাগে আবৃত্তি করতে? আমার কাছে যখন কোনো একটি কবিতা পড়ি, সেখানে যদি আমি কোনো কাহিনী পাই, তার কোনো মর্ম। গল্প, হুম, যেই মেসেজটা, যে বক্তব্যটা, ওটা আমাকে সবচেয়ে বেশি টানে। এবং আমরা যত অনুভূতি এবং আবেগের আমরা সন্ধান পাই, আমার মনে হয় আবৃত্তিকারদেরও ওই আবেগটা, ওই অনুভূতিটা টানে ওই কবিতাটিকে কম্পোজ করে আবৃত্তিযোগ্য করে তোলবার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শ্যামন্তী। আমরা জামাল ভাইয়ের দিকে আবার একটু যাচ্ছি। আপনার অনেক ব্যস্ত সময়ে আমরা এখানে আপনার থেকে পাচ্ছি অনেক মূল্যবান কথা, যেটা আমরা অনেকেই জানি না। সৈয়দ শামসুল হকের এই যে বৈচিত্র্যময় জীবন, সমগ্র জীবনের প্রতিটি মুহূর্তে তিনি কাজে লাগিয়েছেন। আপনি বললেন যে একদম জীবন সায়ান্নে এসেও তিনি একটি নাটক রচনার কাজে নিবদ্ধ ছিলেন। ওই নাটকটিকে তিনি শেষ করতে পেরেছিলেন, যেটি তিনি হসপিটালে বসে যেটা লিখছেন? হ্যাঁ, ওটা তিনি হ্যামলেটের হ্যামলেটে, হ্যাঁ। অনুবাদ তিনি শেষ করেছেন এবং এটি আতাউর রহমানকে দিয়ে গেছেন আচ্ছা। মঞ্চায়ন করার জন্য। ওয়া, এবং আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম, আতাউর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি এটা মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছেন। জি। আচ্ছা, সৈয়দ শামসুল হক শুধু একজন নাট্যকারই ছিলেন না, তিনি একজন সফল সংগঠকও ছিলেন। যেমন কবিতা পরিষদ থেকে শুরু করে এই ধরনের যে মননশীল যে সমস্ত সংগঠন, এইসবের উনি নেতৃত্ব দিয়েছেন। এসব সম্পর্কে আমাদের একটু ধারণা দেন না? হ্যাঁ, তিনি তো কবিতা পরিষদের সভাপতি ছিলেন এক সময় এবং সংগঠক ছিলেন এবং প্রচুর সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আইটিআই বাংলাদেশের সঙ্গে জড়িত ছিলেন, আচ্ছা, হ্যাঁ। সহ-সভাপতি ছিলেন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সবসময় জড়িত ছিলেন এবং ঢাকায় আমাদের বিভিন্ন কাজে আমরা যখন কোনো অনুষ্ঠানে তাকে আসতে অনুরোধ করতাম, তিনি কখনো আমাদেরকে ফেরাতেন না এবং খুব অবাক হয়ে যায় যে এত ব্যস্ততার মধ্যে, এত সাংগঠনিক কাজকর্মের মধ্যে তিনি এত রচনা কখন করতেন। এবং আরেকটা বিষয় তার জীবনের মধ্যে ফুটে ওঠে, সেটি হচ্ছে যে তিনি প্রচন্ড একজন আশাবাদী লোক ছিলেন। তার লেখায়, তার কবিতায়, ইভেন দো তার নাটকেও আমরা ফিনিশিং এ দেখি একটা বিরাট আশাবাদ কিন্তু তিনি রেখে, একটা রহস্যের ভিতরে রেখে তারপরে তিনি ফিরে যাচ্ছেন। এই যে আশাবাদী মানুষটি এবং তার কর্মবহুল জীবনের যে একটা বিশাল সময় তিনি পার করলেন, তিনি আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের বাঙালিকে তার স্বপ্নে কিভাবে ধারণ করতেন? আপনি একটু ধারণা দিতে পারেন তার সম্পর্কে আমাদের? এটা অত্যন্ত কঠিন প্রশ্ন হলো। আর তার আগে আমি একটা কথা একটু ভুল স্বীকার করতে চাই যে একটু আগে আমি তার একটি উপন্যাসের নাম ভুল বলেছি, মুক্তিযুদ্ধ দিয়ে লেখা। সেটা হচ্ছে বৃষ্টি ও বিদ্রোহীগণ। আচ্ছা, সম্রাট ও বিদ্রোহীগণ নয়, বৃষ্টি ও বিদ্রোহীগণ। যাই হোক, তিনি অত্যন্ত আশাবাদী ছিলেন এবং তিনি 82 বছর বেঁচেছেন, কিন্তু তবু তার আশা ছিল যে তিনি বাংলাদেশের স্বাধীনতা 50তম বার্ষিকী দেখে যেতে পারবেন, বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী দেখে যেতে পারবেন। এবং তিনি একটি কবিতায় বলেছেন তার 82তম জন্মবার্ষিকীতে যে লালন 118 বছর আয়ু পেয়েছিলেন, তিনি কি সেই আয়ু পাবেন না? তো এই যে আশা, এবং বলছেন যে আমার আরো অনেক কিছু দেওয়ার আছে, অনেক কবিতা আমার ভেতরে আছে, সেগুলো প্রকাশের অপেক্ষায় আছে, আরো সময় চান তিনি। আশা এবং স্বপ্নের মধ্য দিয়ে আসলে মানুষ বেঁচে থাকে। আমরা সেই আশায় তো নিশ্চয়ই থাকবো, আমাদের একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে কোনো সামাজিক অবক্ষয় থাকবে না, কোনো অনাচার থাকবে না, সেরকম স্বপ্ন তিনি দেখেছেন। সেই জন্য তিনি নাটক রচনা করেছেন, বই লিখেছেন, কবিতা লিখেছেন এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে জানলাম। আমাদের সময়েরও একটু সীমাবদ্ধতা আছে। আপনি আপনার স্মৃতি থেকে এক মিনিটের ভিতরে আমাদেরকে তাকে নিয়ে একটু বলেন।
তার সঙ্গে তো অনেক স্মৃতি। আমি আগেই বলেছি যে নাটকে অভিনয়ের সূত্রে নাগরিক নাট্য সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে আমি তার কাছাকাছি আসার সুযোগ পেয়েছি। জি, আমি তার কয়েকটি নাটকে অভিনয় করেছি। অভিনয় করেছেন। জি, তার ঈর্ষা নাটকে একটি অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। ইন্ডিয়ান কালচারাল ইনস্টিটিউটের আমন্ত্রণে আমরা নুরুল দিনের সারা জীবন অভিনয় করার জন্য কলকাতা এবং দিল্লি গিয়েছিলাম। আচ্ছা, সেই দলে আমি ছিলাম এবং তার সঙ্গে কলকাতা এবং দিল্লিতে একই হোটেলে অবস্থান করেছি এবং বাহ। অনেক আড্ডা মারার সুযোগ পেয়েছি। এবং ঢাকাতেও প্রায়ই ঢাকা ক্লাবে তার সঙ্গে আমার দেখা হতো দেখেন। এবং সেখানে অনেকখানি সময় কাটিয়েছি এবং তার কথা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। হ্যাঁ, তিনি যখন কথা বলতেন এবং প্রতিনিয়ত তিনি নতুন নতুন শব্দ তৈরি করতেন। হ্যাঁ, তিনি যেমন সাহিত্য রচনা করেছেন, তিনি ভাষাও তৈরি করেছেন এবং 50-এর দশকের যারা সেই সময়ের যারা কবি সাহিত্যিক ছিলেন, এটাও কিন্তু তারা একটা কাজ মনে করতেন যে ভাষা এবং ভাষা বোধ সৃষ্টি করা। আর তার সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে তিনি যেটা বলছেন সেটা আমি একটু বলতে চাই। তিনি বলছেন, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি এই বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। এই হচ্ছে তার নিজের পরিচয়। এবং তিনি এই কবিতার মধ্য দিয়ে কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের পেছন, আমাদের অতীত সবকিছু কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে এবং উঠে তিনি যে এপিটাফ লিখেছেন, জি, সেই এপিটাফের প্রথম দুটো লাইন আমি পড়ে শোনাই। তিনি বলছেন, হে মাতো বাংলার মাটি, কর জোড়ে করে সম্ভাষণ, তোমার সন্তান কবি, পদচ্ছাপ রেখো মাসিলায়। অনেক ধন্যবাদ আপনাকে। সময়ের সংকীর্ণতা, কিন্তু আমাদের কিন্তু লোভ রয়েই গেল। সৈয়দ হক যেমন তার কথা যেমন মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো, আমরা সৈয়দ হক সম্পর্কেও কিন্তু মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, এবং শ্যামন্তী তোমাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সৈয়দ শামসুল হক, জীবন ও সাহিত্যকর্ম এই বিষয়ের উপরে আমাদের অতিথি ছিলেন শ্রদ্ধেয় জামাল উদ্দিন হোসেন, এবং আমার ডান দিকে ছিলেন শ্যামন্তী ওয়াহেদ। স্মরণীয় বরণীয় অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আবারও কোনো এক সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।